আমার রাতভরি বন্ধুদেরকে আরও একটি নতুন পর্বে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? বাইরে তো জমিয়ে ঠান্ডা পড়েছে। কেমন উপভোগ করছো শীতটাকে? লেপ কম্বলের ভিতরে নিজের প্রিয় মানুষটাকে নিয়ে শীত উপভোগ করার মজাই কিন্তু আলাদা। আর যাদের প্রিয় মানুষ একটু দূরে আছে তাদের জন্য তো আমি রাত্রি রয়েছি। এই যে তোমাদের জন্য নতুন গল্প নিয়ে চলে এসেছি। মনে আছে তো আজকে আমরা কি শুনবো? শকুন্তলা এবং দুষ্মন্তের সেই মিলন কাহিনী, যার জন্য তোমরা সেই কবে থেকে অপেক্ষা করছো জানি আমি। তবে তার আগে দরকারি কাজগুলো সেরে নি। কোনটা দরকারি কাজ বুঝতে পারলে না? যারা পুরনো আছো তারা তো জানোই, গল্প ভালো লাগলে গল্পটাকে শেয়ার করতে হবে, আর ভালো না লাগলে কমেন্টে এসে সেই অভিযোগটা জমা দিতে হবে। আর যারা নতুন আছো, যারা প্রথমবার রাত্রিকে শুনছো, তারা আমার রাতপুরি চ্যানেলটাকে টুক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও, যাতে রাত্রির গল্প তোমার দরজায় কড়া নাড়লেই তুমি দরজা খুলে তাকে সাদরে আমন্ত্রণ জানাতে পারো। আর হ্যাঁ, রাতপুরি চ্যানেলের গল্প ভালো লাগলে শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না। যাই হোক, অনেক বকবক হলো। তোমরা যদি চাও তোমাদের শীতের গল্প, শীতের প্রেম কাহিনী সবার সাথে শেয়ার করে নেবে, তাহলে অবশ্যই আমাকে মেল করতে পারো তোমাদের গল্প। মেল আইডি আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর যারা পুরনো বন্ধু আছো তারা তো জানোই। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। আজকে আমরা শুনব শকুন্তলার অন্তিম পর্ব। এর আগের পর্বে আমরা শুনেছিলাম রাজা দুষ্মন্ত নিজের পুত্রকে চিনতে পেরেছেন, পিতা পুত্রে মিলন হয়েছে। এমন সময় শকুন্তলা পুত্রের খোঁজ করতে এসে রাজাকে দেখেছেন। শকুন্তলাও রাজাকে চিনতে পেরেছে, কিন্তু এখনো অবধি পুত্রের মনে সংশয় দূর হয়নি। সে বুঝতেই পারছে না যে এই মানুষটি কে, যাকে তার মা দেখে কাঁদছে, যে মানুষটি তাকে কোলে জড়িয়ে ধরে পুত্র পুত্র বলে আদর করছে। আজকে আমরা শুনব সেই কাহিনী। শকুন্তলা আঁচলে চোখ মুছতে মুছতে বললেন, আমি আর কি বলবো? তোর অদৃষ্টকে প্রশ্ন কর বাবা। রাজা শকুন্তলাকে সান্ত্বনা দিতে গিয়ে বললেন, অপরূপা, তোমার মন থেকে প্রত্যাখ্যানের শোকতাপ মুছে যাক। সেই মুহূর্তে আমি কেমন যেন একটা মহান্ধকারে ডুবেছিলাম। মোহ সুবুদ্ধিকে নাশ করে, মালাকে সর্বভ্রমে দূরে সরিয়ে দেয়। হায়, এই কথা কটা কোনো রকমে উচ্চারণ করে তিনি শকুন্তলার পায়ে লুটিয়ে পড়লেন। শকুন্তলা তার এমন আকস্মিক আচরণে বড়ই সংকোচ বোধ করলেন। তিনি অপরাধীর স্বরে বলে উঠলেন, কি করছো প্রিয়তম? আমারই কোনো পূর্বজন্মের পাপের জন্য হয়তো আমার সেই দিনগুলি বিষাদময় হয়ে উঠেছিল। ওঠো প্রিয়তম, অবুঝ হচ্ছ কেন? ওঠো, কান্না সম্বরণ করো। রাজাকে হাত ধরে তুলতে গিয়ে হঠাৎ তার আঙুলের সেই আংটিটির দিকে শকুন্তলার নজর পড়ল। শকুন্তলা
ততোধিক বিস্ময় প্রকাশ করে জিজ্ঞেস করলেন, এই তো প্রিয়তম, এই তো সেই আংটি, কোথায় পেলে? কার কাছ থেকে এটিকে ফিরে পেলে? রাজা বললেন, সে এক অত্যাশ্চর্য কাহিনী। এই আংটিটি পাওয়া মাত্রই আমার সব কথা মনে পড়ে গিয়েছিল। আমি মোহমুক্ত হয়ে স্বাভাবিকতা ফিরে পেলাম। এমন সময় অস্বাভাবিকভাবে শকুন্তলার বান্ধবী অপ্সরা মাতুলি সেখানে এসে উপস্থিত হলেন। তিনি মুচকি হেসে বললেন, সহধর্মিণীর সঙ্গে মিলন ও পুত্রের মুখ দেখা, এটা কিন্তু সৌভাগ্যের ব্যাপার। শকুন্তলা অনুরূপ হাসি বিনিময় করে বলল, সখী, আমার কামনা ফলপ্রসূ হয়েছে সখী, কিন্তু দেবরাজ ইন্দ্র, তিনি এসব জানেন কি? মাতুলি বলল, সর্বজ্ঞদের তো কিছুই অজানা থাকার কথা নয়। রাজা দুষ্মন্তের দিকে তিনি ফিরে বললেন, মহাশয়, ভগবান মারিচ আপনাকে দেখা দেবেন, চলুন যাওয়া যাক। রাজা উল্লসিত হয়ে বললেন, তাই নাকি? কি সৌভাগ্য আমার! তারপর তিনি শকুন্তলার দিকে ফিরে বললেন, প্রাণেশ্বরী, আমার পুত্রকে নিয়ে চলো, আমি তোমাদের পাশে রেখে মহর্ষির সামনে গিয়ে দাঁড়াবো। শকুন্তলা লজ্জাবশত ইতস্তত করতে লাগলো, কিন্তু তার সেই অনুরোধ রাখে কে? অবশেষে রাজার অনুরোধে শেষ পর্যন্ত সে সঙ্গে যেতে সম্মত হল। মহাভাগ্যবান রাজা দুষ্মন্ত পত্নী পুত্র সহ মহর্ষি মারিচকে দর্শন করতে চললেন। মহর্ষি মারিচও সপত্নী অদিতিকে নিয়ে পদ্মাসনে উপবিষ্ট। রাজা ভক্তি বিনম্র অন্তরে দক্ষ ও মারিচ সম্ভূত দম্পতির সামনে গিয়ে করজোড়ে দাঁড়ালেন। রাজা মাতুলিকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, এরাই কি দক্ষ ও মারিচি সম্ভূত দম্পতি? মাতুলি ঘাড় কাত করে রাজার কথা অনুমোদন করল। মহারাজ তেমনি স্বভক্তি অন্তরে জিজ্ঞেস করলেন, এরাই সেই পুণ্যবান ঋষিরা যাদের দ্বাদশ রূপে বর্তমান তেজের বা সূর্যের কারণ রূপে ব্যাখ্যা করেন, যারা ত্রিভুবনের অধীশ্বর আর দেবরাজ ইন্দ্রের জন্মদানে ধন্য, ভগবান বিষ্ণু যাদের আশ্রয় আবির্ভূত হতে পেরেছিলেন, ব্রহ্মার চেয়েও এক পুরুষের ব্যবধানে যারা অবস্থান করছেন, এনারাই কি সেই মহাপুণ্যবান? মাতুলি এবারেও নীরবে ঘাড়কাত করলেন। রাজা দুষ্মন্ত আভূমি লুণ্ঠিত হয়ে পুণ্যের আধারে ঋষি দম্পতিকে প্রণাম করলেন। ভক্তিমতী শকুন্তলা ধীর পায়ে অতিকে অনুসরণ করলেন। ভগবান মারিচ সুমধুর স্বরে উচ্চারণ করলেন, দীর্ঘায়ু লাভ করে পৃথিবী পালন করো বৎস। এরপর তিনি শকুন্তলার দিকে হাসি মাখা মুখটি ফিরিয়ে আশীর্বাদ করে বললেন, চিরসুখী হও বৎসে। দেবরাজের তুল্য যার স্বামী, যার পুত্রের একমাত্র জয়ন্তের সঙ্গে তুলনা চলে, তাকে আশীর্বাদের আর কি বা থাকতে পারে? পৌলমীর ন্যায় মঙ্গল অধিষ্ঠাত্রী হও, এইটুকুই কেবল বলতে পারি বৎসে। চিরসুখী হও, স্বামী পুত্র নিয়ে সুখে ঘর করো। পুণ্যবতী অদিতিও অনুরূপ আশীর্বাদে দম্পতিকে তুষ্ট করলেন। রাজা দুষ্মন্ত সলজ্জ অন্তরে নিবেদন করলেন, প্রভু, আপনাদের প্রিয়পাত্রী শকুন্তলাকে
একদিন আমি গন্ধর্ব মতে বিবাহ করি। কিছুদিন পর ইনি যখন আমার প্রাসাদে যান, আমি তখন মোহবশত নিষ্ঠুরভাবে তাকে পরিত্যাগ করি। আর সেই কারণে আমি প্রাতঃস্মরণীয় মহর্ষি কর্ণের কাছে অপরাধী হই। কিন্তু পরবর্তীকালে এই আংটিটি দেখে আমার মনের মোহান্ধকার কেটে যায়। আমার মনে পড়ে শকুন্তলা আমারই সহধর্মিণী। মহর্ষি মারিচ তাকে সান্ত্বনা দিতে গিয়ে বললেন, তোমার কৃত অপরাধ নিয়ে আর মন খারাপ করো না বৎস। অহেতুক তুমি মোহান্ধ হওনি। দুর্বাসার অভিসম্পাদ বশতই এই অঘটন ঘটেছিল, আর ঘটিয়েছিল এই আংটিটা। আবার এই আংটিটাকে দেখা মাত্রই অভিসম্পাদ নাশ হয়, আর তারপরে তুমি মোহমুক্ত হয়ে পূর্বস্মৃতি ফিরে পাও। শকুন্তলা এতক্ষণ নিবিষ্ট চিত্তে মহর্ষি মারিচের অমৃতময় বাণী শুনছিলেন। এবার তিনি মনের দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সন্ন্যাসী স্বগতোক্তি করলেন, তবে তবে প্রিয়তম অকারণে আমাকে প্রত্যাখ্যান করেননি। আমি পতিবিচ্ছেদ জনিত কারণে এতটাই অন্যমনস্ক ছিলাম যে মুনির শাপবাক্য শুনতেই পাইনি। হ্যাঁ, এখন মনে পড়ছে, তপবন থেকে বিদায় মুহূর্তে সখীরা তো আমাকে বলে দিয়েছিল যে রাজা যদি আমাকে চিনতে না পারে তবে আমি যেন রাজার নামাঙ্কিত আংটিটা তাকে দেখাই। শকুন্তলাকে লক্ষ্য করে মহর্ষি মারিচ সস্নেহে বললেন, শকুন্তলা, তোমার মনস্কামনা পূর্ণ হয়েছে। এখন পতির ওপর থেকে মনের ক্ষোভ মুছে ফেলো। স্বামীর মোহ কেটে যাওয়ায় একান্ত নিজের করে তুমি স্বামীকে কাছে পেলে। রাজা দুষ্মন্তের দিকে তিনি ফিরে বললেন, বৎস, শকুন্তলার গর্ভজাত সন্তানকে শুভেচ্ছা জ্ঞাপন করো। তোমার পুত্র অপ্রতিদ্বন্দ্বী হয়ে শশাগড়া ধরিত্রীর অধিকারী হবে। বিশ্বের ভরণ করবে বলে সে ভরত নামে পরিচিত হবে। মারিচ তারপর রাজা দুষ্মন্তকে বললেন, বৎস, এবার যে তোমাকে স্বনগরীতে ফিরে যেতে হবে, পত্নী ও পুত্রকে নিয়ে দেবরাজ ইন্দ্রের পুষ্পরথে সানন্দে নিজের রাজ্যের উদ্দেশ্যে যাত্রা করো। আমার আশীর্বাদ রইল, তোমার রাজ্য অধিকতর সমৃদ্ধশালী হোক। প্রজাদের কল্যাণে আত্মনিয়োগ করে তাদের মন জয় করো। রাজা দুষ্মন্ত এবং শকুন্তলা আভূমি লুণ্ঠিত হয়ে ঋষি ও ঋষি পত্নীকে সভক্তি প্রণাম করে উঠে দাঁড়ালেন। মহর্ষি মারিচকে লক্ষ্য করে ভক্তি বিনম্র স্বরে বললেন, প্রভু, আপনার উপদেশ শিরোধার্য। আপনার প্রতিটি অমৃতময় উপদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করতে প্রয়াসী হব। তারপর মহর্ষি মারিচের উপদেশে রাজা দুষ্মন্ত, শকুন্তলা এবং পুত্র সহ মহাপুলক সহ অন্তরে সখা ইন্দ্রের পুষ্পরথে আরোহণ করলেন এবং ফিরে চললেন নিজের নগরীতে। আমার প্রিয় বন্ধুরা, মহাকবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম আজকে সমাপ্ত হলো। আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে। পৌরাণিক গল্প শুনতে তো আমরা ছোটবেলা থেকেই ভীষণ ভালোবাসি। মনে আছে তো, ছোটবেলায় ঠাকুমার কাছে শুয়ে রাত্রিবেলায় রূপকথার গল্প শুনতাম। এখন
তোমাদের রাত্রিবেলায় রূপকথার গল্প শোনাচ্ছে। বিষয়টা কিন্তু একই, গল্প। গল্প শোনা আর গল্প শোনানোতে একটা আলাদাই মজা আছে, তাই না? আর সেই মজাটা পাবার জন্যেই তো তোমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করো ঠিক রাত 10টায় রাত্রির আসার জন্য। আর রাত্রিও অধীর আগ্রহে অপেক্ষা করে তোমাদের জন্য। আগামী পর্বে আসছে সম্পূর্ণ নতুন একটি গল্প, সম্পূর্ণ ভিন্ন স্বাদের। এতদিন তো আমরা পৌরাণিক গল্পে মজেছিলাম, এবার না হয় একটু না, এখনই বলবো না, তার জন্য পরের পর্ব অবধি অপেক্ষা করো। যারা নতুন শুনছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, না হলে পরের পর্বে নতুন গল্পের নতুন মজাটা পাবে না। আর যারা নতুন আছো অবশ্যই গল্পটাকে শেয়ার করো, আর রাত্রির বিরুদ্ধে যার যত অভিযোগ আছে সব কিছু কমেন্ট বক্সে উজাড় করে দাও। তোমরা তোমাদের কাজ করতে থাকো, আমি চললাম তোমাদের জন্য নতুন গল্প বলতে। আগামী পর্বে তোমরা সবাই খুশি হবে, শুধু এইটুকুনি আমি বলতে পারি। এমন এক গল্প আনবো যে গল্প কিন্তু এর আগে কোনো ইউটিউব চ্যানেলে তোমরা শোনোনি, একদম অন্য ধারার একটি গল্প। না, এর থেকে বেশি বললে আমি নিজেই নিজের ওপর রাগ করব। অপেক্ষা করো না একটুখানি বাবা, রাত্রি 10টা অবধি আসছি তো আবার আমি নতুন গল্প নিয়ে। ততক্ষণের জন্য শুভরাত্রি।